এই বুমটা না ভাই, একটু এখানে 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 এখানে। All right. So what happened in the meeting? বাংলায় 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 আস্তে আস্তে আগে বাংলা। আস্তে আস্তে। Don't do this, yaar. What is this? Hey, just hold this. বলো বলো প্লিজ বলো Just hold this. দাদা ঘুমটা নিয়ে নাও না, ঘুমটা নিয়ে নাও না, 2 সেকেন্ড ঘুমটা নিয়ে নাও না। দাদা 2 সেকেন্ড দাদা 2 সেকেন্ড এই নাও, এটা নাও। আজকে আন্দোলনের 34 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমরা এখানে নবান্নে এসে পৌঁছাই। আমরা আমাদের আসার আগের মেলেও মুখ্য সচিবকে যে আমরা মেল করেছিলাম তাতে জানিয়েছিলাম যে আমাদের নির্দিষ্ট সংখ্যার ডেলিগেশন টিম এবং লাইভ স্ট্রিমিং এই দুটি বক্তব্য আমরা রেখেছিলাম যে এর মাধ্যমে যেন আমরা আজকে সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র খুঁজে পাই। আমরা এই দাবি নিয়ে যখন আজকে আমরা এখানে কথা বলতে আসি তখন নামার পর আমরা যখন প্রত্যেকে প্রস্তুতি শুরু করছিলাম, এখানে কিছু যেটা মুখ্যমন্ত্রীও নিজের ইয়ে থেকে বলেছেন, নিজের সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে টেকনিক্যাল প্রস্তুতিগুলো উনি যেরকম নিচ্ছিলেন আমরাও সেরকম সিমিলার প্রস্তুতি নিচ্ছিলাম। ফোনগুলি জমা করা এগুলো যখন করছিলাম তখন আমরা সিনিয়র অফিসিয়াল এখানে যারা প্রেজেন্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করি যে আমরা যে দাবি করেছিলাম, আমরা যে বক্তব্য রেখেছিলাম, যেটা খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান, সেটা যখন আমরা জানতে চাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব নয়। তখন আমরা জানতে চাই যে কী জটিলতা এর মধ্যে আছে, তার মধ্যে কি কোনো টেকনিক্যাল জটিলতা আছে নাকি কোনো প্রশাসনিক জটিলতা আছে, ওনারা কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেননি। তো আমরা সেখানে আমরা ঠিক করি যে আমরা অপেক্ষা করব, কারণ আমরা ভরসা রেখেছিলাম যে কোনো প্রশাসনিক জটিলতা থেকে এই জিনিসটা আটকে যাবে এরকম আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে ওটা নিশ্চয়ই সম্ভবপর হবে, কারণ আমরা রাজ্যের সর্বোচ্চ অফিসে এসেছি, সেখানে এই জিনিসগুলো যে অ্যারেঞ্জ করে ফেলা সম্ভব হবে এই ভরসা আমাদের ছিল। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এরকম সময় আমরা দেখলাম যে আমরা খবর পেলাম যে মুখ্যমন্ত্রী একটি ইয়ে করছেন, প্রেস বিবৃতি দিচ্ছেন। আমরা সেটি ওখান থেকে শুনি এবং শুনে আমরা যেটা বুঝতে পারি যে উনি বারবার করে আবেদন জানিয়েছেন এবং বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তার কাছে ভাই বোনের মতো। আমরাও সেই ভাই বোনের মতো জায়গা থেকেই ওনাকে বলতে চাই যে আমরা কিন্তু আজকে কোনো অন্যায্য দাবি করিনি। আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য। লাইভ স্ট্রিমিং করে ডাক্তারদের আন্দোলনের কোনো নিজস্ব স্বার্থ নেই। এই স্বার্থ প্রত্যেকটি পশ্চিমবঙ্গের মানুষের সাথে জড়িত। যদি কোনো স্বার্থ থেকে থাকে, লাইভ স্ট্রিমিংয়ের এই যে আবেদন, এই আবেদনের মধ্যে কোনো রকম কোনো স্বার্থ জড়িয়ে নেই। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে দরকার হলে আমি আমার চেয়ার ছেড়ে দিতে পারি। আমি এই বক্তব্য এবং আমরা এই বক্তব্য অত্যন্ত হতাশ, কারণ ওনার চেয়ারের দাবিতে তো আমরা এখানে আসিনি। আমরা এখানে সুস্পষ্টভাবে নিজেদের 5টা দফা দাবি নিয়ে এসেছিলাম, আমাদের বোনের বিচারের জন্য এসেছিলাম। যে বাবা মা আমাদের আন্দোলন মঞ্চে আজকে 2 দিন আগে এসে জানিয়ে গেছেন যে তোমাদের উপর আশীর্বাদ রইল, তোমাদের উপর ভরসা রইল, বাকি লড়াইটা তোমরা দেখে নাও, তাদের কথা শুনে আমরা এসেছিলাম। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। এর আগেও আমরা দেখেছি অনেকে অনেক রকম এরকম কমেন্ট করেছেন। যাই হোক, সেই কথা এখন থাক। তো আমরা তারপর দেখলাম যে উনি বললেন যে এই জায়গাতে একটা যেন কোনো একটা, উনি বলছেন জুনিয়র ডাক্তাররা কোনো একটা কারণে আসেনি। কোনো একটা কারণটা আমি খুব স্পষ্ট করে দিতে চাই। আমরা যে 5 দফা দাবি এখানে করছি, সেই 5 দফা দাবি প্রতিটি আজকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা জানেন যে আমাদের প্রত্যেকটি দাবি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে অভয়ার সুবিচারের সাথে জড়িত। এই যেসব উনি বললেন যে যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আমরা জানাতে চাই যে আমরা যেসব আধিকারিকের, উচ্চপদস্থ আধিকারিকের কথা বলেছি, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো খালি আমাদের নয়, অপামর পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ, তাদের সবার এই অভিযোগ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি এখনও প্রশাসনিক কাজ চালিয়ে যান, তাহলে অভয়ার সুবিচার কী করে নিশ্চিত হবে? আমরা এই জায়গা থেকেই সেই দাবিগুলি নিয়ে এসেছিলাম। তার সাথে ডাক্তারদের সেফটি, সিকিউরিটি, আজকে একজন অভয়া হয়েছে, পরবর্তীকালে গিয়ে ডাক্তারদের মধ্যে কেন সমস্ত জায়গায় সোসাইটির সমস্ত ক্ষেত্রে একটি করে অভয়া হয়ে আসতে পারে। আমরা খুব মানতে শিখে গেছি যে হ্যাঁ, এগুলো তো হবেই, এগুলো তো হতেই থাকবে। এই মৃত্যুগুলো খুব স্বাভাবিক। একটা মৃত্যু ঘটেছে, আর কত 34 দিন হয়ে গেছে।
এই জায়গাটা আমরা একদমই বিশ্বাস করছি না। যে বাবা মা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কথা শুনে আমরা এই কথা মানতে রাজি নই। আমরা 3 দিন রাজপথে অপেক্ষা করেছি, আজ আন্দোলনের 34 দিন। যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করব, 36 দিন অপেক্ষা করব, 37 দিন অপেক্ষা করব। কিন্তু যে চেয়ারের কথা উনি বললেন যে উনি অবলীলায় ছেড়ে দিতে পারেন, ওনার এই বক্তব্যের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু আমি বলতে চাইবো ওনার চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। আমরা বিশ্বাস করব, উনি বললেন যে উনি হাত জোড় করে জানাচ্ছেন যে উনি আর পারবেন না, উনি এতে ক্ষান্ত হচ্ছেন। আমরা বিশ্বাস করব যে এরপরেও আলোচনার মাধ্যমেই সমস্ত জিনিসের সমাধান হবে। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি, এখানে যে কোনো বড় সমাধান সূত্র আসতে গেলে সেটা আলোচনার মাধ্যমেই আসতে হবে। তাতে 1 দফা, 2 দফা, 3 দফা, 4 দফা আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার এই বক্তব্য রেখে আমরা এখনো আশা রাখছি যে আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান হবে। আমরা ঠিক করেছিলাম, যেটা আমরা ওখানে প্রেস কনফারেন্সে বললাম যে আমরা আরও অপেক্ষা করব। কিন্তু আমরা জানতে পারলাম যে নবান্নের দরজাটি বন্ধ করা হয়ে গেছে, সভাগৃহের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে এটা জানানো হয়নি। তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি যে আজকের জন্য আলোচনার পথ আমাদের বন্ধ হলো, কিন্তু অন্য যে কোনো দিন যে কোনো জায়গায় আবার যদি উনি আলোচনার জন্য বলেন এবং আমরা যদি আলোচনার জন্য সবসময়ই রাজি আছি। অবস্থান কি আপনারা চালিয়ে যাবেন? অবশ্যই আমরা চালিয়ে যাব, কারণ আমরা যে কারণের জন্য এসেছিলাম সেই কারণ তো সম্পূর্ণ হয়নি। আপনারা আজকে বৈঠকের জন্য এলেন, নবান্ন সভাগারের সামনে দীর্ঘক্ষণ বসে রইলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার দেখুন, উনি হয়তো উনি বা ওনার আধিকারিকরা বা সংবাদ মাধ্যমে যদি এরকম একটা বক্তব্য উঠে আসে যে এটা কারোর ইগোর লড়াই বা ডাক্তাররা ইগো নিয়ে আছে, আমি যেরকম বলবো না যে উনি ইগো নিয়ে আছে। আমি জানি যে আমরা কেউ ইগো থেকে লড়াই করছি, এগুলো বড় ছোট্ট কথা, এগুলো বিচারের লড়াই। এই পুরো জিনিসটা অভয়ার বিচারের লড়াই, এবং আমাদের যে 5টি পয়েন্ট, সেই 5টি পয়েন্ট এই বিচারের সাথে একদম সম্পৃক্তভাবে পুরো জিনিসটা জড়িত। সেই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা ইগোর লড়াই, যে আমাকে আমার একটা শর্ত ছিল, এই শর্ত, ইগো, এই শব্দগুলি যেগুলো সংবাদ মাধ্যমে গত কয়েকদিন থেকে ব্যবহার হচ্ছে, এগুলোর প্রতি আমাদের তীব্র আপত্তি আছে। আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের যেসব সাধারণ মানুষরা আমাদের এই বক্তব্য এখন দেখছেন, তারা যদি দেখেন তারা বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো ইগো নেই, এর মধ্যে কোনো জেদ নেই, এর মধ্যে কোনো সরকার চেয়ার ফেলে দেওয়ার কোনো সুপ্ত বাসনা নেই, এর মধ্যে কোনো অহংকার নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা প্রত্যেকে এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে এক একজন ডাক্তার। মুখ্যমন্ত্রী, অত্যন্ত সম্মানের সাথেই বলছি, মুখ্যমন্ত্রী যেরকম বললেন যে হাজার হাজার রুগী চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, বিঘ্নিত হচ্ছে, আমরা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছি তাদের কাছে আমি পার্সোনালি আমি জানি, এবং আমার সহযোদ্ধাদের কথা আমি জানি, যাদের কাছে এখনো যতজন এর আগের রুগীদের সাথে, সরকারি পরিষেবার রুগী তারা, আবার বলার চেষ্টা করবেন না কেউ যে তারা প্রাইভেটের রুগী বা কোনো কিছু, সেই সরকারি পরিষেবার রুগীরাই আমাদেরকে ফোন করছেন, তা আমরা তাদেরকে বলছি, তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন, এই কথা একদম দৃঢ়ভাবে তারা জানিয়েছেন। ফলে এই যে মিডিয়ার মধ্যে যে কতগুলো কথা কয়েকদিন থেকে ঘুরছে যে শর্ত 1, শর্ত 2, ডাক্তাররা কোনো শর্ত দেয়নি, ডাক্তাররা এটুকু জানিয়েছিল যে তারা কি পরিস্থিতিতে চাইছে আলোচনাটা হোক, এবং এটা সাধারণ মানুষের কথা মেনে। Sir, you all did not go. আপনারা সভাঘরের ভিতরে যাননি, তার একটা কি মুখ্য কারণ লাইভ স্ট্রিমিং? একদম আমরা তো একটাই জিনিসটা যেখানে অ্যাটলিস্ট আমি সিনিয়র অফিসিয়ালদের থেকে যেটা জানতে পারলাম, লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা একটা শুনতে খুব টেকনিক্যাল লাগে। আমি তো এটাকে রিফ্রেম করবো এভাবে যে এটা একটা স্বচ্ছতার জন্য আমরা দাবি করেছিলাম। লাইভ স্ট্রিমিংয়ে কি মনে হয় আপনাদের কি মনে হয় বলুন না, আপনারা মিডিয়া বন্ধুরা তো এখানে আছেন, এই যে ক্যামেরার সামনে যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটার মধ্যে স্বচ্ছতাটা আছে কি নেই? এই স্বচ্ছতাটাই আমরা চেয়েছিলাম, আর কিছু না। এই স্বচ্ছতাটা যদি আমরা দাবি করি, সেই দাবি কি আপনাদের মনে হচ্ছে যে কোনো রকম কোনো অন্যায্য দাবি, বা এটা কোনো ইগোর দাবি, বা এই জায়গাটা আমরা অনড় আছি, আমরা আলোচনা করতে চাইছি না বলেই এই দাবি তুলছি? উনি বলছেন সাবজুডিস ম্যাটার, এটা উনি বলছেন সুপ্রিম কোর্টের সাবজুডিস ম্যাটার। আমরা সুপ্রিম কোর্টে যদি লাইভ হিয়ারিং হতে পারে সাবজুডিস ম্যাটার নিয়ে, উনি এবং ওনার সমস্ত সিনিয়র অফিসিয়ালরা বারবার এই ঘটনার, এই যে অভয়ার খুন এবং ধর্ষণ, এই ঘটনার যে পুরো তদন্ত প্রকৃতি, সে নিয়ে হাজার হাজার প্রেস কনফারেন্স হয়েছে, মানুষ নিজের বক্তব্য রেখেছে, সেগুলোও তো সাবজুডিস ম্যাটার। আর আমরা এখানে আলোচনা করতে কোনো কনস্পিরেসি থিওরি নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা এখানে তদন্তের উপর আমাদের ভরসা আছে। যখন কলকাতা পুলিশের হাতে ছিল, যখন কলকাতা পুলিশের হাতে ছিল তখনও আমাদের তদন্তে ভরসা রেখেছি, যখন সিবিআই এর হাতে গেছে তখনও আমরা তদন্তে ভরসা রেখেছি। আমরা
এখানে কোনো কনস্পিরেসি নিয়ে আলোচনা করতে আসিনি। উনি যদি ভেবেছেন যে আমরা সাবজুডিস ম্যাটারের প্রত্যেকটা জায়গাকে নিয়ে আলোচনা করব, তাহলে উনি ভুল ভেবেছেন। আমরা আলোচনা করতে এসেছিলাম আমাদের নির্দিষ্ট 5টি দাবি নিয়ে। 2019 যখন বৈঠক হয়েছিল সেটা লাইভ স্ট্রিমিং আরেকটা জিনিস আমি বলবো যে উনি বললেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি বললেন যে 3 দিন উনি অপেক্ষা করেছেন আমাদের জন্য। আমরা আজকের যে মেল ছিল তাতে প্রথমবার সুস্পষ্টভাবে লেখা ছিল যে অনারেবল চিফ মিনিস্টার উইল বি হ্যাপি টু মিট আস। এই কথার উত্তরে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করে খুব খুশি হবে, এই বক্তব্যের রিপ্লাইয়ে আমরা জানিয়েছিলাম যে আমরা কিছু ক্ষণের মধ্যে নবান্ন পৌঁছাচ্ছি। আপনারা যদি দেখেন আমাদের মেলটি, তাহলে তার মধ্যে লেখা ছিল যে আমরা নিজেদের দাবিতে অবশ্যই বলছি যে আমরা এইভাবে দেখা করতে চাই, কিন্তু আমরা সেই দেখা করতে আসছি, আলোচনা করতে আসছি। তো আগের দুটো মেলে কিন্তু কখনোই এই কথাটা লেখা ছিল না যে উনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এটা আমরা একটু ক্লারিফাই The point is, meeting did not happen. Meeting did not happen. Who would you hold responsible for this? Who would you hold responsible for this? আমি রাজ্য প্রশাসনকেই এর জন্য দায়ী করব। রাজ্য প্রশাসন যদি এই স্বচ্ছতার দাবিটা, যে দাবি এখন আপনারা যেরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা স্বচ্ছভাবে কথা বলছি, এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে হতো না। উনি বলছেন যাদের এগেইনস্টে কমপ্লেন ছিল তাদেরকে মিটিং এ ডাকা হয়নি, আমরা এই স্বচ্ছতাটা চেয়েছিলাম, উই ওয়ান্টেড ফ্রি ডিসকাশন। এটা আমাদের জানা কি করে সম্ভব? আমরা তো সেই বক্তব্য আমরা যখন নিজেদের কথা জানিয়েছি তখন তো আমাদেরকে তারপরে আর আমরা ভেতরে যাওয়ার কোনো সুযোগ পাইনি। তো আমরা কি করে জানবো যে ওই মিটিংয়ে কার থাকার কথা ছিল, কার থাকার কথা ছিল না? মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী দাবি করছেন আপনাদেরকে বাইরে থেকে 2-3 জন নাকি বলেছে এই বৈঠকে যোগ না দিতে, আপনাদেরকে বাইরে থেকে বুদ্ধি দেওয়া হচ্ছে, যেটা ঠিক কেমনভাবে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন রাজনৈতিক প্রভাব রয়েছে। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, খুব সম্মান রেখে বলছি, উনি বয়স্ক মানুষ, উনি আমাদেরকে যেরকম ছোট ছোট ভাই বোন বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। এবং আমাদের এখানের যে নবান্নের অফিসিয়াল যারা ছিলেন, যারা সিনিয়র পুলিশ অফিসিয়াল ছিলেন, তাদেরকে যদি আপনারা ডেকে এনে প্রেস কনফারেন্স করেন তাহলেই জানতে পারবেন যে আমরা এখানে আসার পর মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে Sir, what is the future now? আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল, পরবর্তী সেটার কি কর্মসূচি? বক্তব্য? What is- বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন। What is the future now? What is the future now? এরপরে কি? আপনারা নিজেদের অবস্থানে অনর, মিটিংও হলো না, এবার কি? আমরা আমাদের আন্দোলন মঞ্চে ফিরে যাব, ওখান থেকে আমরা আবার রাতের বেলা অবশ্যই প্রেস মিট করবো। এইটুকু। Will you make an appeal for another meeting? Will you make an appeal for another meeting? We are already appealing. আমি বলছি, দেখুন, আমি আবার সুস্পষ্ট করতে চাই যে এই যে মিটিংয়ে আমরা সমাধান সূত্র খুঁজে পাবো এই আশাতেই উনিও ছিলেন, আমরাও একই জায়গাতেই ছিলাম। মাঝখানে বাধাটা হয়ে দাঁড়ালো এই জটিলতা, যেটা উনি বলছেন যে এই লাইভ স্ট্রিমিং এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা একটা জটিলতার হয়ে দাঁড়ালো। তো আমরা তো অ্যাপিল এখান থেকেই করছি। ওনারও সদিচ্ছা আছে, আমাদেরও সদিচ্ছা আছে, হাজার হাজার ডাক্তার যারা আন্দোলন করছে তাদেরও সদিচ্ছা আছে, যারা সাধারণ মানুষ যারা আমাদের জন্য ঘরে দেখছেন, রাস্তায় বসে আছেন, তাদেরও সদিচ্ছা আছে। তাহলে পুরো জিনিসটা অ্যাপিল তো আমরা অবশ্যই করছি। আমরা জানি তো যে এই জিনিস আলোচনার মাধ্যমেই হবে, একবার আলোচনা না হোক, 2বার হোক, 3বার হোক, 4বার হোক, কিন্তু আলোচনার মাধ্যমে। যখনই হবে তখন লাইভ স্ট্রিমিং চাই, হ্যাঁ অবশ্যই। যখনই হবে লাইভ স্ট্রিমিং চাই। অলসো মুখ্যমন্ত্রী বললেন যে আপনাদের কাছে যদি কোনো স্পেসিফিক অ্যালিগেশন থাকে কারোর বিরুদ্ধে, আপনারা সিবিআইতে যাচ্ছেন না কেন, এটা উনি বলছেন। কারণ এখন পুরো ব্যাপারটাই সিবিআইয়ের হাতে, রেপ মার্ডার কেসটাও সিবিআইয়ের হাতে, কারাপশনের কেসটাও সিবিআইয়ের হাতে। যদি আপনাদের স্পেসিফিক কোনো অ্যালিগেশন থাকে কারোর এগেনস্টে, তাহলে আপনারা সিবিআই যেতে পারেন। স্পেসিফিক কারোর এগেইনস্ট অ্যালিগেশন বলতে এখানে আমরা একটা রাজ্য প্রশাসনের একটি অংশের ব্যর্থতা নিয়ে কথা বলছি। সেই ব্যর্থতা নিয়ে আমরা কথা বলছি। এই জিনিসটি সুপ্রতিষ্ঠিত রাজ্যের প্রতিটি মানুষের কাছেও, আমাদের কাছেও, ডাক্তারি সমাজের কাছে এই জিনিসটি খুবই পরিষ্কার যে আমরা কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলের পদত্যাগ বা ডিএমই, ডিএইচএস এবং স্বাস্থ্য সচিব, মুখ্য স্বাস্থ্য সচিবের যে পদত্যাগ, এই দাবিগুলি বিচারের দাবির সাথে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। মুখ্যমন্ত্রী আজকে নিজে বলেছেন যে উনিও অভয়ার কেসে বিচার চান। তো এই বিচারের সাথে উনি কি মনে করছেন যে এই যে গভর্নমেন্ট অফিসিয়ালসের কথা আমরা বলছি, যাদের মিসহ্যান্ডলিং এর জন্য, যাদের এই পুরো জিনিসটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল না করার জন্য এই আজকের এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, যেখানে বিচার পেতে 34 দিন পেরিয়ে গেছে, 35 দিন পেরিয়ে গেছে, তাহলে
তাদেরকে সামনে রেখে কি করে চলতে পারে, তাদেরকে সামনে রেখে কি করে বিচার পাওয়া যেতে পারে? মুখ্যমন্ত্রী বলেছেন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকেও কৈফিয়ত দিতে হবে। তারা যদি কৈফিয়ত চায় আমাদের কাছে, যে চিকিৎসা না পেয়ে তাদের পরিবার যারা মারা গেছেন তাদের 27 জন বলছেন। আবার প্রত্যেকটি মানুষের মৃত্যু দুঃখজনক, খালি দুঃখজনক নয়, এটা একটা বলার কথা নয় খালি। আমরা প্রত্যেকে ডাক্তার এখানে, আমরা জানি যে প্রত্যেকটি মৃত্যু আমাদের কাছে একটা পার্সোনাল ফেলিয়ার বলে মনে হয়, যেন নিজেরা হেরে গেলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে মৃত্যু নিয়ে সব থেকে ভালো জানে যে মারা যায় তার রোগীর পরিজনরা আর ডাক্তাররা। তার মাঝখানে অন্যরাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা এটা দুঃখজনক একটা অবস্থা, কিন্তু আমাদের থেকে ভালো কেউ বোঝে না। এইখানে দাঁড়িয়ে বলবো যে আমরা আন্দোলন যারা করছি জুনিয়র ডাক্তাররা, তার জন্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে, এ কথা এর আগেও আমরা বারবার জানিয়েছি। স্বাস্থ্য পরিষেবা যে বেহাল হয়ে যাচ্ছে এটাই বোঝায় যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অবস্থা কতটা খারাপ। তার কারণ যদি সেটা না হতো তাহলে এই সামান্য কয়েকজন জুনিয়র ডাক্তার ঠিক জায়গায় সমস্ত জায়গায় রিক্রুটমেন্ট হয় না। সিনিয়র ডাক্তার যতজন থাকার কথা, যতগুলো মাত্র 26টি মেডিকেল কলেজ আছে, ডাক্তারি পড়ুয়াখালী সেখানে আছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্দশা, সেটার দায় খালি জুনিয়র ডাক্তার আন্দোলনের উপর চাপিয়ে দেওয়া, এটা আমরা একেবারেই এটাকে আমরা একদমই সমর্থন করছি না। এবং আমরা এটা অত্যন্ত দুঃখিত যে উনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা হচ্ছে। যারা আমরা বারবার বলতে চাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য এই জিনিসটা So, হচ্ছে। who according- প্রত্যেক দিন লাখো লাখো মানুষ, হাজার মানুষ সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি যান। আনফর্চুনেটলি কিছু মানুষ, তার মধ্যে আমরা সেই লড়াই ডাক্তাররা হেরে যাই। এখনও সিনিয়র ডাক্তাররা সেই লড়াই কন্টিনিউয়াস লড়ছেন, তারা কিছু লড়াই জিতছেন, অনেক লড়াই জিতছেন, কিছু লড়াই তারাও হেরে যাচ্ছেন। এই জিনিসটা আমাদের, এই পুরো জিনিসটা আমরা সিনিয়র ডাক্তার আন্দোলন থেকে তুলে দেওয়া একদমই উচিত নয়। ওকে, মাইক এই যে থ্যাংক ইউ সো মাচ। সো ইউ হার্ড, আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করলেন নবান্ন থেকে তারা সাংবাদিক বৈঠক করলেন এবং এখানেই তারা সাংবাদিক সম্মেলনের পর যেটা জানালেন যে তারা আলোচনার জন্য এসেছিলেন, তবে প্রশাসনিক টালবাহানার জন্য সেই আলোচনা হলো না, এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা জানালেন। আমরা ছবিতে দেখছি বাসে আবার উঠে যাচ্ছে, আবার বাসে উঠে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, যে বাসে করে তারা এসেছিলেন। There you see the বৈঠক হলো doctors না, are now getting back to বৈঠক the না bus, হতে তারা আবার and the বাসে উঠে doctors are যাচ্ছেন। now back in the bus, and of course, as you see, they would be leaving Navanno Sabhagar shortly. They would be leaving Navanno shortly, and so we will now wait and see as what would be their next move, because they said they would be announcing their. নবান্ন সভাঘর থেকে বেরিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সেই ছবি আমরা দেখছি। সাংবাদিক সম্মেলন করে তারা সাফ জানিয়ে দিলেন যে আলোচনার রাস্তা তারা খুলে রাখবেন, তবে তাদের দাবি সরাসরি সম্প্রচার সেইটা করতে দিতে হবে। তাদেরই একটাই দাবি, কেন মানা হলো না সেই নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং যিনি সাংবাদিক সম্মেলন করছিলেন ডক্টর অর্ণব, তার চোখে খানিকটা হলেও হতাশা, চোখে মুখে হতাশার ছবিও আমরা দেখতে পেলাম। আর সামগ্রিকভাবে সমস্ত ডাক্তার যারা তার পাশে দাঁড়িয়েছিলেন সকলেই একটু হতাশ, সকলেই চাইছিলেন আলোচনা হোক এবং সদর্থক আলোচনার আশা তারা করেছিলেন, তবে সেই আলোচনা আজকে হলো না, কারণ সরাসরি সম্প্রচার করা গেল না এবং প্রশাসনিক যে অনিচ্ছা, সেই অনিচ্ছার জেরেই এই ঘটনা ঘটল বলেই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের বক্তব্য যে তারা এইভাবে ফিরে যেতে হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। আবারও তারা স্বাস্থ্য ভবনেই ফিরে যাবেন এবং সেখানে গিয়ে রাতে তারা আবারও জিবি করবেন এবং জিবির পর তারা সেখানে আবারও সাংবাদিক বৈঠক করবেন তাদের আগামী কর্মসূচি নিয়ে। যেভাবে 3 দিন লাগাতার তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের বাইরে, তাদের 5 দফা দাবি এবং সেই দাবির মধ্যে প্রশাসনিক কর্তাদের, বিশেষ করে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, এদের সকলকেই পদত্যাগের দাবি তিনি করেছেন। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছেন। সেই সমস্ত দাবি রয়েছে। নির্যাতিতা, আরজিকর কাণ্ডের নির্যাতিতা, তার বিচারের দাবি তারা করেছেন। কিন্তু তারই মধ্যে তারা আলোচনায় বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যেই বক্তব্য তারা সরাসরি দেখাতে বলেছিলেন। তবে বিকেল 5টার সময় নবান্নের সভাঘরে তারা হাজির হলেও আমরা দেখতে পাচ্ছি এই বাসে করে তারা
তারা এসেছিলেন সেই বাস ঠায় সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকেন এবং ছাত্রছাত্রীরা বাসের তলাতেই দাঁড়িয়ে থাকেন। তারা কেউ সভাঘরের ভেতরে প্রবেশ করেননি, কারণ তাদেরকে লাইভ স্ট্রিমিংয়ের পারমিশন দেওয়া হয়নি। লাইভ স্ট্রিমিংয়ের পারমিশন দেওয়া হয়নি বলেই এই আলোচনা হলো না। যদিও দফায় দফায় মুখ্য সচিব তিনি বেরিয়ে এসেছিলেন এবং চিফ সেক্রেটারি তিনি বেরিয়ে এসেছিলেন, ডিজিকে আমরা দেখেছি বেরিয়ে আসতে, এবং তারা বাইরে বেরিয়ে এসে এদের সঙ্গে কথা বলেছেন, আলোচনায় বসবার জন্য অনুরোধ তারা জানিয়েছিলেন, কিন্তু তারপরও আলোচনায় তারা বসেননি, কারণ তাদের একটাই দাবি যে লাইভ স্ট্রিমিং করাতে হবে, সেইটা তারা মানেনি এবং তার জন্যই কিন্তু আজ বৈঠক হলো না। অর্থাৎ শেষমেশ আবারও স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যেই ফিরে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কোনো রকম রফাসূত্র বেরোলো না তা কিন্তু বোঝাই যাচ্ছে। বাস বেরিয়ে যাচ্ছে নবান্ন সভাঘর থেকে। আমরা দেখছি সেই ছবি, যে বাসে করে প্রায় 3 ঘন্টা বৈঠকের জন্য অপেক্ষা করার পর বেরিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। যারা বৈঠক করতে এসেছিলেন সেই বৈঠক না করে তারা ফেরত যাচ্ছেন। কেন ফেরত যাচ্ছেন? বাস যখন বেরোচ্ছে, উল্টো দিকে সাধারণ মানুষ তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। সাধারণ মানুষ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। কি বলবেন? দোকান কাটা হয়ে গেছে, কিছু বলার নেই। আপনারা কি এখানেই দাঁড়িয়েছিলেন? ডাক্তার এখানেই দাঁড়িয়েছিলাম, কিছু বলার নেই। যা চলছে এরকম ভাবেই চলবে। কমপ্লিটলি বন্ধ করা হচ্ছে। ছোটখাটো ডিসিশন বা কারুকে তার পোস্টে সরিয়ে দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু পার্মানেন্ট দিস টাইপ অফ করাপশন শুড বি স্টপ। There should be root cause analysis and this should be eliminated. But lying, এখানে বক্তব্য রাখার জন্য জুনিয়র ডাক্তারদের বাস যখন বেরোচ্ছে, তখনই কিছু সাধারণ মানুষ তারা জড়ো হয়েছিলেন নবান্নের বাইরে এবং তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিলেন। এখন পুলিশ এসে সেই জমায়েত হটিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসে তারা কিন্তু সেই জমায়েত হটিয়ে দেয়। নবান্নের বাইরে এই ছবি অত্যন্ত বিরল, একদম প্রশাসনিক ভবন, তার বাইরে আমরা দেখতে পেলাম জুনিয়র ডাক্তাররা যখন বেরিয়ে যাচ্ছেন তাদের বাসের সামনেই স্লোগানিং চলতে থাকে উই ওয়ান্ট জাস্টিস, এবং সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে দিয়েই বাস বেরিয়ে যায় নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের। কোনো রকম সমাধান সূত্র বেরোলো না এবং আলোচনার রাস্তা যদিও তারা খোলা রেখেছেন, খোলা রেখেই এই নবান্ন থেকে বেরিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা আবারও তাদের বাসে। কি বলবেন? হ্যাঁ, আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়ির সামনে। আচ্ছা অফিস থেকে ফিরছি। আচ্ছা, কি দেখলেন, কি দেখতে এসেছেন? জাস্টিস ফর আরজিকর। আচ্ছা, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে আপনারা সমর্থন করছেন? অবশ্যই অবশ্যই 100 বার ওদেরকে সমর্থন করতেই হবে। রাষ্ট্রের, দেশের, স্টেটের সবকিছুর একটা ওদের ডিমান্ড তো কোনো নয়, ওদেরকে তো ওদেরকে ডিমান্ড, ওরা যেটা বলছে যে আমরা আমাদের জন্যই চাইছে, আমরা এটা ইয়েতে দেখাতে চাইছি, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হওয়ার কথা নয়। সুপ্রিম কোর্টে যদি হতে পারে, সেখানে এখানে না হওয়ার কি আছে? আর লাইফ অন্যায় না হয়ে থাকে তাহলে এটা লাইফ টেলিকাস্ট হওয়ার কোনো প্রবলেম। মুখ্যমন্ত্রী বলছেন উনি পদত্যাগ করতে রাজি আছেন, কারণ এটা পদত্যাগ করার বা তার চেয়ার সরিয়ে দেওয়ার জন্যই বলছেন। পদত্যাগ করলে কি প্রবলেম সলভ হবে? এটা জাস্টিসের কথা নয়। জাস্টিসের কথা তখনই হয় উনি পদে থাকুন, উনি যেমনভাবে এসেছেন জনগণের সমর্থনে এসেছেন থাকুন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু জাস্টিস এতদিন হতে পারে না। একটা মেয়ে হয়ে, আমি একটা মেয়ের মা হয়ে আমি কখনো চাইবো না একটা রেপ আর ওই ধরনের মার্ডার আর হচ্ছে তাদেরকে করছে যে যারা আমাদেরকে জীবন বাঁচাচ্ছে তাদেরকে করছে। সে ডাক্তাররা এখন আন্দোলন আজকে
তিল তিল করে এই ক্ষোভ আজকে বিস্ফোরণের আকার হয়েছে, আর কিচ্ছু না। এটা আমাদের ভেতরে অনেক ক্ষোভ আছে, যেটা তো সত্যিকারের বিস্ফোরণ আকার হয়েছে বলেই তো ওই রাত্রে আমরা সবাই বেশি বেরিয়েছি। আমি বেরিয়েছি, ও বেরিয়েছে, আমরা এখন আন্দোলনে আছি, আমরা এখনো আমরা রোজ বেরোচ্ছি, আমরা এখন এর শেষ দেখে ছাড়াও। আর আজকে যদি বিচার না হয় না, আগামীকাল ধর্ষকরা আরো বেশি উত্তেজিত হবে, আরো বেশি তারা সকালে চা খাবে আর ভাববে যে আমি কাকে ধর্ষণ করবো। আজকে এই ঘটনার গোটা আরজিকর কাণ্ডের যদি বিচার না হয়, তাহলে আগামী দিনে এই ধর্ষকরা যে আরো খোলা বা ছুট পাবে এমনই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। তাই বিচারের আশায় এখনো অপেক্ষা করছেন সাধারণ নাগরিক। তা কিন্তু আজকে নবান্নের বাইরে এই সাধারণ মানুষগুলির অবস্থান থেকেই বোঝা যাচ্ছে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।